হুথিদের পাল্টা আঘাত, মার্কিন তেল জায়ান্টরা টার্গেটে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে আবারও আগুন জ্বেলে দিল ইয়েমেনের হুথিরা। প্রশ্নটা এখন একটাই, এবার কি যুদ্ধ শুরু হলো তেলের বিরুদ্ধে? মার্কিন তেল জায়ান্টদের বুকে নিষেধাজ্ঞার মারণ আঘাত হানল তারা। ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধ নেবেন নাকি নতুন সমঝোতার পথে হাঁটবেন? সবার চোখ এখন হোয়াইট হাউসের দিকে। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে নতুন এক দুঃসাহসী পদক্ষেপ। এক্সন মোবিল, শেভরন সহ মার্কিন তেল শিল্পের 13টি প্রতিষ্ঠান, 9 জন শীর্ষ নির্বাহী এবং 2টি জাহাজকে তারা নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সানার মানবিক অভিযান সমন্বয় কেন্দ্র HOCC নিশ্চিত করেছে এই খবর। ট্রাম্প যুগের চুক্তি ভেঙে ফেলার ইঙ্গিত। এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে হুথিদের সম্পর্কের এক নতুন অধ্যায়। HOCC জানিয়েছে এটি আমেরিকার নিষেধাজ্ঞার জবাব। অথচ ট্রাম্পের সময় করা এক সমঝোতা চুক্তির শর্ত অনুযায়ী হুথিদের লোহিত সাগরে মার্কিন সংযুক্ত জাহাজে আক্রমণ না করার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞার এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে সে ভঙ্গুর সমঝোতা এখন বাতাসে ঝুলছে। মার্কিন তেল জায়ান্টদের নীরবতা। এখনো পর্যন্ত এক্সন মোবিল কোনো মন্তব্য করেনি, শেভরনও নীরব থেকেছে। বিশ্লেষকরা বলছেন এই নীরবতা হয়তো আসন্ন ঝড়ের পূর্বাভাস। বিশেষজ্ঞদের সতর্কবার্তা। মধ্যপ্রাচ্য বিশ্লেষক মোহাম্মদ আল বাশরা সতর্ক করেছেন, হুথিদের এই পদক্ষেপ যদি বাস্তবে মার্কিন জাহাজে আক্রমণের রূপ নেয় তবে তা বিপজ্জনক মোড় নিতে পারে। তবে তিনি মনে করেন বিশ্ব তেল বাজারে এর বড় কোনো প্রভাব পড়বে না, বরং তিনি একে আখ্যা দিয়েছেন একটি মিডিয়া স্টান্ট, যা দিয়ে হুথিরা নিজেদের শক্তির ছবি আঁকছে এমন সময়ে যখন মার্কিন ও ইসরায়েলি চাপ বাড়ছে। হুথিদের পুরনো খেলা, সমুদ্রের যুদ্ধ। 2023 সাল থেকে হুথিরা নিয়মিতভাবে ইসরায়েল সংযুক্ত জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের যুক্তি একটাই, এটি ফিলিস্তিনিদের প্রতি সংহতির প্রকাশ। তবে কৌশলগতভাবে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী গুরুত্বপূর্ণ তেল ট্যাঙ্কারগুলোকে প্রায় অক্ষত রেখেছে। কিন্তু এডেন উপসাগরে মাঝে মাঝে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত লেগেছে বাণিজ্যিক জাহাজে। সম্প্রতি হুথিরা স্বীকার করেছে তারা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ডাচ কার্গো জাহাজে হামলা চালিয়েছে। এতে 2 ক্রু আহত হয়েছে। এই ঘটনায় প্রমাণ করে তাদের হাতে এখন আরো উন্নত অস্ত্র আছে, আর সেগুলো তারা ব্যবহার করতেও পিছপা নয়। গাজার যুদ্ধই মূল শর্ত। অবশেষে হুথিদের বার্তা স্পষ্ট, যতদিন গাজার যুদ্ধ চলবে ততদিন থামবে না তাদের সমুদ্র যুদ্ধ। কেবল যুদ্ধের অবসান হলেই বন্ধ হবে জাহাজ চলাচল ও ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ। হুথিদের শক্তির প্রদর্শন এ যেন এক কৌশলগত খেলা। একদিকে মার্কিন জ্বালানি শিল্পে চাপ তৈরি করছে তারা, অন্যদিকে নিজেদের দেখাচ্ছে আঞ্চলিক শক্তি হিসেবে। নিষেধাজ্ঞার ঘোষণা হয়তো সরাসরি তেল বাজারকে কাঁপাবে না, কিন্তু এটি নিঃসন্দেহে ওয়াশিংটন ও তেল জায়ান্টদের জন্য এক বড় রাজনৈতিক সংকেত। যুদ্ধক্ষেত্র এখন শুধু গাজা নয়, সমুদ্রের বুকে, তেলে ট্যাঙ্কারে, বিশ্ব অর্থনীতির ধমনীতে। হুথিরা প্রমাণ করছে তাদের শক্তিকে আর হালকা করে দেখার সুযোগ নেই। খোররামশাহের 8 বছর, আঞ্চলিক প্রতিরক্ষা থেকে বৈশ্বিক শক্তি হওয়ার পথে ইরান। 8 বছর আগে 23 সেপ্টেম্বর 2017 তেহরানের আকাশে গর্জে উঠেছিল এক নতুন শক্তি। খোররামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা শুধু একটি অস্ত্রের জন্মই ছিল না, এটি ছিল ইরানের প্রতিরক্ষা কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা। খোররামশাহ নামটি এসেছে দক্ষিণ পশ্চিম ইরানের সেই শহর থেকে, যা 1980-এর যুদ্ধের প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ক্ষেপণাস্ত্রটির উত্থানও সেই প্রতিরোধের ধারাবাহিকতা। প্রথম সংস্করণে ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ছিল প্রায় 13 মিটার, ওজন 20 টন। এক ধাপের তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারত 2000 কিলোমিটার দূরে, অর্থাৎ গোটা অঞ্চলের গুরুত্বপূর্ণ লক্ষ্য একেবারেই এর আওতায়। এর বিশেষত্ব ছিল নকশায়। পুরনো শাহাব 3 এর মতো পেছনে বড় স্ট্যাবিলাইজিং ফেন ছিল না, বদলে ব্যবহার করা হয়েছিল থার্স্ট ভেক্টর কন্ট্রোল প্রযুক্তি। এতে ওজন কমেছে, রাডারে ধরা পড়ার ঝুঁকি কমেছে, আর বহন করা সহজ হয়েছে। ভয়ঙ্কর ক্ষমতা। খোররামশাহ বহন করতে পারে সর্বোচ্চ 1800 কেজি ওয়ারহেড, উচ্চ বিস্ফোরক, ক্লাস্টার বোমা কিংবা বহু মাথা ওয়ারহেড, সবই এর নাগালের মধ্যে। বায়ুমণ্ডলের বাইরে গিয়ে এটি ছুটে চলে ম্যাক 15 গতিতে। পুনঃপ্রবেশের সময় সহ্য করে ভয়াবহ তাপ, তবুও আঘাত করে নির্ভুলভাবে। খোররামশাহ 2 সীমা ভাঙা। 2019 সালে আসে দ্বিতীয় সংস্করণ। এটি ছিল হালকা রি-এন্ট্রি ভেহিকল, ফলে আগের চেয়ে অনেক দূরে ছোড়া সম্ভব হলো। 2000 কিলোমিটার থেকে 3000 কিলোমিটার। নতুন সীমা স্পর্শ করলো ইরান। শুধু তাই নয়, নির্দেশনা ব্যবস্থায় এলো উন্নতি, যা নির্ভুলতাকে আরো বাড়িয়ে দিল।
খোররামশার 4 বা খাইবার দ্রুততম আঘাত। 2023 সালে উন্মোচিত হলো সর্বাধুনিক খোররামশার 4, যা খাইবার নামে পরিচিত। এর ওয়ারহেড কিছুটা কম, 1500 কেজি, কিন্তু এতে যুক্ত হলো মারাত্মক বৈশিষ্ট্য। লঞ্চ প্রস্তুতি মাত্র 15 মিনিটে। হাইপারগলিক জ্বালানি ব্যবহারে জ্বালানি ভরার ঝামেলা নেই, ফলে শত্রু টের পাওয়ার আগেই ক্ষেপণাস্ত্র আকাশে। প্রতিরক্ষা ব্যবস্থার কাছে সময় নেই প্রতিক্রিয়া জানানোর। এর নির্ভুলতাও ভয়ঙ্কর। 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে 30 কিলোমিটারের ভেতরে আঘাত। পুনঃপ্রবেশের সময় বাইরের সেন্সর বন্ধ হয়ে যায়, তাই শত্রুর ইলেকট্রনিক জ্যামিং ব্যর্থ হয়। খাইবার ক্ষেপণাস্ত্র বহন করতে পারে NIRV প্রযুক্তি, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র ছুটে গিয়ে আলাদা আলাদা ওয়ারহেড ফেলতে পারে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে একাধিক আঘাতে। বলা হয় এটি একসাথে 80টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। খোররামশার 5 বৈশ্বিক শক্তির পথে। ইরান এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, তবে ধারণা বাড়ছে খোররামশার 5 হতে পারে একটি পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM। এর পরিসর হতে পারে 12,000 কিলোমিটার, গতি ম্যাক 16, ওয়ারহেড বহন ক্ষমতা 2 টন। ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প সিমর্গ সরুশ প্রমাণ করে বহু ধাপের রকেট প্রযুক্তি তারা আয়ত্ত করছে। সঙ্গে যোগ হয়েছে হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্রের অভিজ্ঞতা। এই সবই তৈরি করছে ICBM এর পথ। ইরান বারবার বলেছে তাদের ক্ষেপণাস্ত্রের সীমা 2000 কিলোমিটার, কিন্তু প্রযুক্তিগত অগ্রগতি এখন বৈশ্বিক শক্তিকে ভাবাচ্ছে। যদি খোররামশার 5 বাস্তব হয়, তবে ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। খোররামশাহের যাত্রা 8 বছরে প্রমাণ করেছে ইরান ধাপে ধাপে নিখুঁতভাবে এগোচ্ছে। গতি, পাল্লা, নির্ভুলতা, ওয়ারহেড সব ক্ষেত্রেই উন্নত। প্রতিরোধ থেকে প্রতিরক্ষা, আর প্রতিরক্ষা থেকে এখন বৈশ্বিক প্রতিরোধের পথে। খোররামশার আজ শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের প্রযুক্তি, অধ্যবসায় ও শক্তির প্রতীক। রাতের আকাশ অন্ধকার। মরুভূমির বুকে হঠাৎ আগুনের রেখা ছুটে গেল। ধোঁয়ার লেজ আকাশ ভেদ করে উঠল। উত্তর থেকে মধ্য ইরান পর্যন্ত দেখা গেল সেই আলোর মহাযাত্রা। মুহূর্তেই ভাইরাল হলো ভিডিও। সারা দুনিয়া শিহরিত। ইরান, অতল সাহসের দেশ, ঘোষণা করল তাদের হাতে এখন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি শুধু ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি বার্তা, এটি এক সতর্কতা। যারা মনে করেছিল ইরানকে থামানো গেছে, তাদের উদ্দেশ্যে যেন অগ্নি স্মৃতি পাঠালো তেহরান। ইরানি সংসদ সদস্য মোহসেন জাঙ্গানে বললেন, ঈশ্বরের কৃপায় আমরা হাল ছাড়িনি। আমাদের উপর বোমা পড়েছে, পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে, তবুও আমরা সমৃদ্ধি ছাড়িনি। ইউরেনিয়াম তুলে নিয়ে শত্রুর হাতে। আর গত রাতেই আমরা দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালাম, সফল পরীক্ষা। এর মানে এই অবস্থাতেও আমাদের হাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে। শব্দগুলো ছিল বিদ্যুতের মতো। প্রতিটি বাক্য যেন দুনিয়াকে কাঁপিয়ে দিল। তেহরানের আকাশে গর্জে উঠল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানি গণমাধ্যম জানালো সেমনান ঘাঁটি থেকে IRGC এটি উৎক্ষেপণ করেছে। মরুভূমির আকাশ আলোকিত হলো, আর সারা দুনিয়া বুঝল ইরান শুধু প্রতিরক্ষা করছে না, নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে। কয়েক মাস আগে ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ লড়েছিল ইরান। সেসব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ হাতে থামালেন যুদ্ধ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা মেরে ভেবেছিলেন তেহরান মাথানত করবে, কিন্তু ভুল করেছিলেন। ইরান মাথানত করেনি, বরং মাথা উঁচু করে এবার আকাশে ছুড়ল ইন্টারকন্টিনেন্টাল ক্ষেপণাস্ত্র। মার্কিন চাপ, ইরানের অস্বীকার। ওয়াশিংটন চাইছিল ইরান যেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিল তারা কোনো শর্তে নয়, নিজেদের নিরাপত্তার অধিকারেই লড়বে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের ভূখণ্ড রক্ষা করতে আমেরিকা বা ইসরায়েলের অনুমতির দরকার নেই। জাতিসংঘ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে অস্বীকার করেছে। 28 সেপ্টেম্বর থেকে ফের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আশঙ্কা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সবাই অভিযোগ তুলছে ইরান নাকি অতিরিক্ত ইউরেনিয়াম মজুত করেছে, কিন্তু তেহরান জবাব দিয়েছে তারা চুক্তি ভাঙেনি, বরং পশ্চিমারা রাজনৈতিক ষড়যন্ত্র করছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অঙ্গীকার করেছেন ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলা করবে আর যে কোনো বিদেশি আক্রমণের জবাব দেবে। এ যেন রণক্ষেত্রের নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্র ভেবেছিল পারমাণবিক স্থাপনায় আঘাত করে ইরানের সাহস ভেঙে দেবে, কিন্তু ইরান আকাশের বুক চিরে প্রমাণ করল তাদের সাহস ক্ষেপণাস্ত্রের মতোই বহু দূর পৌঁছাতে পারে। এবার দুনিয়ার প্রশ্ন, এই ক্ষেপণাস্ত্রের ধোঁয়ার লেজ কি কেবল পরীক্ষা, নাকি ইসরায়েল আর আমেরিকার উদ্দেশ্যে এক গর্জনময় সতর্কবার্তা? উত্তর লুকিয়ে আছে ইরানের শক্তি, অদম্য সাহস আর আকাশমুখী আগুনের রেখায়।
ট্রাম্পের জন্য ভয়ঙ্কর বার্তা। রাতের অন্ধকারে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন। রাত ছিল নীরব, মরুভূমির আকাশে তারারা ঝলমল করছিল। হঠাৎই সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা। তেহরানের আকাশ চিরে উঠে গেল 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দূর থেকে মনে হচ্ছিল যেন বজ্রপাত আকাশে বিদীর্ণ করছে। আর সেই মুহূর্তেই সারা বিশ্বের স্ক্রিনে ছড়িয়ে পড়ল এক নতুন আতঙ্ক, এক নতুন বার্তা: ইরান থেমে নেই। এই উৎক্ষেপণ কোনো সাধারণ মহড়া নয়, বরং ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ছুঁড়ে দেয়া এক সতর্কীকরণ। ইরান তার সবচেয়ে উন্নত কঠিন জ্বালানি চালিত সেকজিল ক্ষেপণাস্ত্র রাতের অন্ধকারে ছেড়ে প্রমাণ করল তারা এখনো দমে যায়নি। আতঙ্কের রাত, বিস্ময়ের ভোর। ইরানি মিডিয়া জানিয়েছে সেমনান ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। 2500 কিলোমিটার পাল্লার সেকজিল সহজেই ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো, এমনকি দক্ষিণ ইউরোপ পর্যন্ত পৌঁছে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ধোঁয়াহীন ঝড়ের গতিতে আকাশে ছুটে চলেছে রকেট, যেন আকাশ নিজেই কেঁপে উঠছে। এই দৃশ্য শুধু ইরানের শক্তি নয়, বরং প্রতিরোধের ঘোষণা। জুন মাসে 12 দিনের রক্তক্ষয়ী ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হয়েছিল ট্রাম্পের হস্তক্ষেপে। তখন মনে করা হয়েছিল ইরান হয়তো শান্ত হবে, কিন্তু এই রাতের আগুন বলে দিল শান্তি নয়, প্রতিশোধের পথে হাঁটছে তেহরান। ট্রাম্পের হুমকি বনাম ইরানের উত্তর। ট্রাম্প বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে বলেছেন, কিন্তু ইরান সোজাসাপটা জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ড রক্ষার জন্য তারা কারো অনুমতি নেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকেই আলোচনার টেবিল অচল। এখন ইরান ক্ষেপণাস্ত্র উড়িয়ে যেন বলল আলোচনার নয়, প্রতিরোধের সময় এসেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষায়, আমরা বিদেশি আগ্রাসন প্রতিহত করব, নিজেদের কৌশলগত স্বাধীনতা রক্ষা করব। এই বক্তব্যে প্রতিধ্বনিত হলো সেই ক্ষেপণাস্ত্রের গর্জন। স্ন্যাপব্যাকের ছায়া, তবুও দৃঢ় ইরান। জাতিসংঘ ইতিমধ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করেছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে 28 সেপ্টেম্বর আবার চালু হবে পুরনো সেই স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি বলছে ইরান ইউরেনিয়াম মজুদ বাড়িয়ে চুক্তি ভঙ্গ করেছে, কিন্তু তেহরান পাল্টা জানায় তারা এখনো মূল চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দেশ রাতের অন্ধকারে আকাশ কাঁপিয়ে সেকজিল ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে, তাকে কি সত্যিই থামানো যাবে নিষেধাজ্ঞার কাগজে শৃঙ্খলে? ইরান এই পরীক্ষার বিষয়ে মুখ খোলেনি, যেন অন্ধকারের ভেতর লুকিয়ে রেখেছে আসল কৌশল। কিন্তু বাস্তবে সেটি তাদের সবচেয়ে বড় বার্তা। নীরবতা মানে দুর্বলতা নয়, বরং সেটা এক অদৃশ্য হুঙ্কার। বিশ্ব আজ বুঝতে পারছে ইরান শুধু প্রতিরোধ করছে না, বরং যুদ্ধক্ষেত্রের নিয়ম নতুন করে লিখছে। ট্রাম্প যেখানে নিষেধাজ্ঞার শিকল পরাতে চাইছেন, তেহরান সেখানে আকাশে আগুন ছুঁড়ে দেখাচ্ছে তাদের থামানো সহজ নয়। কাতারে বোমা হামলার পর সৌদি আরবের বিস্ফোরক ঘোষণা, পাকিস্তানের সাথে পারমাণবিক ঢাল চুক্তি। মধ্যপ্রাচ্যের আকাশে যেন নতুন এক বজ্রপাত। কাতারে ইসরায়েলের বোমা হামলার কয়েকদিনের মধ্যেই সৌদি আরব এমন এক পদক্ষেপ নিল যা পুরো বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিল। রিয়াদের রাজপ্রাসাদ থেকে ঘোষণা এলো সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আর এই চুক্তির মূল শর্ত, এক দেশের উপর আগ্রাসন মানেই উভয়ের উপর আগ্রাসন। এ যেন এক সরাসরি হুঁশিয়ারি, শুধু ইসরায়েলের দিকেই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিও। কারণ এতদিন সৌদি আরবের নিরাপত্তার মূল ভরসা ছিল ওয়াশিংটনের প্রতিশ্রুতি, কিন্তু কাতারে ইসরায়েলি হামলা প্রমাণ করলো সেই ভরসা আসলে কতটা ভঙ্গুর। আর সেই আস্থার ফাঁকে উঠে এলো পাকিস্তানের নাম। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যার হাতে আছে পারমাণবিক অস্ত্র। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে ভারতের প্রতিদ্বন্দ্বী। এবার সেই ইসলামাবাদের সাথে হাত মিলিয়ে সৌদি আরব গড়ে তুলল পারমাণবিক ঢাল। চুক্তি অনুযায়ী যদি সৌদি আরব বা পাকিস্তানের যে কোনো একটি দেশ আক্রান্ত হয়, অন্যকে পূর্ণ শক্তি দিয়ে প্রতিরোধ করে তুলবে। শুধু তাই নয়, প্রয়োজনে ব্যবহার করা হবে প্রয়োজনীয় সব ধরনের সামরিক উপায়। এমন সিদ্ধান্তে হতবাক শুধু ইসরায়েল নয়, বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কারণ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান MBS এই চুক্তি স্বাক্ষরের পরেই ওয়াশিংটনকে খবর দিয়েছেন। অর্থাৎ মার্কিন চাপের তোয়াক্কা না করে সৌদি নিজের মতো করে পথ বেছে নিয়েছে।
চুক্তির ঘোষণা দিতে গিয়ে সৌদি কর্মকর্তারা বললেন, এই চুক্তি আমাদের যৌথ নিরাপত্তার প্রতিশ্রুতি। এটি কেবল আমাদের নয়, গোটা অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু টুইস্ট এখানেই, সৌদি আরব নিজের পারমাণবিক কর্মসূচি নেই বলেই বরাবর দাবি করে এসেছে। অথচ এমবিএস এর আগেই হুঁশিয়ারি দিয়েছিল, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তবে আমরাও বসে থাকবো না। এখন পাকিস্তানের সাথে এই চুক্তি যেন সেই হুমকিরই বাস্তব রূপ। যদিও সৌদি কর্মকর্তারা এখনো বলছেন তারা পারমাণবিক অস্ত্র বিস্তারের বিপক্ষে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি 2 বছরেরও বেশি সময় ধরে নীরব আলোচনার ফল, আর এর পেছনে রয়েছে এক কৌশলগত ভারসাম্য। পাকিস্তানের সাথে পারমাণবিক প্রতিরক্ষা জোট গড়লেও রিয়াদ একই সাথে ভারতের সাথেও সম্পর্ক মজবুত করছে। ভারত সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। সম্প্রতি নরেন্দ্র মোদী রিয়াদ সফরে গিয়েছিলেন, যেখানে প্রতিরক্ষা, জ্বালানি ও পর্যটন সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো হয়েছে। তাহলে সৌদির আসল খেলা কি? একদিকে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি, অন্যদিকে ভারতের সাথে বাণিজ্য জোট। একদিকে মার্কিন ঘাঁটির নিরাপত্তা, অন্যদিকে মার্কিন প্রতিশ্রুতির প্রতি অবিশ্বাস। সব মিলিয়ে সৌদি আরব আজ ঘোষণা করছে, আমরা আর কারো ছায়া নয়, নিজেদের শক্তিতেই এগোবো। গালফ রাজনীতিতে এ যেন এক নতুন অধ্যায়। কাতারে বোমা পড়ার পর যে ভয় ছড়িয়েছিল, এবার সেই ভয়কে ঢাল বানিয়ে সৌদি তৈরি করলো এক বিস্ফোরক বার্তা। আগ্রাসনের দিন শেষ, এখন প্রতিরোধের যুগ। বিশ্বে কে কোন দেশকে পারমাণবিক শক্তি দিয়েছে? নিউক্লিয়ার অস্ত্র, যা একদিন পৃথিবীকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে, তার ইতিহাস শুরু হয়েছিল এক অন্ধকার মুহূর্ত থেকে। 1945 সালে প্রথমবারের মতো পরমাণু বোমা ফেলা হয়েছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। তখন থেকেই বিশ্বে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব শুরু। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই শক্তি বিশ্বের হাতে পৌঁছলো? যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক শক্তি। 1939 সালে আলবার্ট আইনস্টাইন একটি চিঠি সই করে প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে পাঠিয়েছিলেন। এই চিঠির উদ্দেশ্য ছিল জার্মানির পারমাণবিক গবেষণা থেমে না যাওয়া। সে সময়ে যুক্তরাষ্ট্র এই গোপন গবেষণায় যোগ দেয় এবং 1945 সালে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করা হয় নিউ মেক্সিকোর মরুভূমিতে। 3 সপ্তাহ পর যুক্তরাষ্ট্র 2টি পারমাণবিক বোমা ফেলে জাপানে। হাজার হাজার মানুষের মৃত্যু, হাজারো পরিবার নিঃস্ব। এই ছিল পারমাণবিক শক্তির প্রথম দৃশ্য। সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় শক্তি। যুক্তরাষ্ট্রের এই শক্তি দেখে রাশিয়া চুপ ছিল না। 1949 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। এভাবে শুরু হলো পারমাণবিক অস্ত্রের এক অবিশ্বাস্য প্রতিযোগিতা। সোভিয়েতদের জন্য এটি শুধু অস্ত্র নয়, আন্তর্জাতিক শক্তি প্রতিষ্ঠার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারা জানিয়ে দেয় যে পারমাণবিক শক্তি শুধু যুক্তরাষ্ট্রের হাতে সীমাবদ্ধ থাকবে না। ব্রিটেন, ফ্রান্স ও চীন নিজের অস্ত্র নিজে। 1952 সালে যুক্তরাজ্য প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। এরপর ফ্রান্স এবং চীনও তাদের পরমাণু অস্ত্র প্রোগ্রাম চালু করে। 1960 সালে ফ্রান্স একটি শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং চীনও 1964 সালে তাদের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। তবে পারমাণবিক অস্ত্রের এই উন্মোচন শুধুমাত্র একটি ভয়ের বার্তা দেয়নি, এটি ছিল বিশ্ব রাজনীতিতে নিজেদের শক্তি প্রদর্শনের পথ। ভারত ও পাকিস্তান উপমহাদেশে পারমাণবিক শক্তি। ভারত 1974 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়, যা বিশ্বে তোলপাড় ফেলে দেয়। এরপর পাকিস্তানও তাদের শক্তি নিশ্চিত করতে 1998 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা করে। এই দুটি দেশ পারমাণবিক শক্তির মালিক হতে চেয়েছিল, শুধুমাত্র প্রতিরক্ষা হিসেবে নয়, বরং নিজেদের দেশীয় ক্ষমতা প্রতিষ্ঠা করতেও। উত্তর কোরিয়া সর্বশেষ মঞ্চ। উত্তর কোরিয়া অনেক বছর পরে 2006 সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর থেকে তাদের পরীক্ষায় গড়ে ওঠে বিশ্বের জন্য এক বড় বিপদের সংকেত। 2017 সালে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালায়। ইসরায়েল গোপন শক্তি। এদিকে ইসরায়েল পারমাণবিক অস্ত্র রাখলেও কখনো তার অস্তিত্ব স্বীকার করেনি। এটি পারমাণবিক ধোঁয়াশা হিসেবে পরিচিত। 1960-এর দশকে তারা এই অস্ত্র তৈরি শুরু করে এবং এখনো এটি তাদের জাতীয় নিরাপত্তার একটি সুনির্দিষ্ট অংশ। এখন বিশ্বে মোট 9টি দেশ পারমাণবিক অস্ত্র রাখে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। কিন্তু এই অস্ত্রের মালিকানায় সামনের দিকে যে দেশগুলো চলে আসতে পারে তা নিয়ে সবাই সন্দেহ করছে। ইরান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, এই দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে পা বাড়াতে পারে যদি পরিস্থিতি বদলায়।